সহজ ঠিকানা। কাসা কারাদোনা খুঁজে বের করতে কোনো অসুবিধা হলো না মোসা আর রবিনের। জেমস মারা গেছে, তার জায়গায় নতুন আরেকজনকে খুঁজে বের করে বসাতে সময় লাগবে ভ্যালেন্তির। এত তাড়াতাড়ি নিশ্চয়ই সেটা পারেনি। তার মানে বাড়িতে একাই আছে সে, আক্রান্ত হওয়ার ভয় অতটা নেই। তবু সাবধান রইল দুই গোয়েন্দা। বাড়ির কাছে এসে ভালো মতো দেখতে লাগলো। সামনেও দরজা, পেছনেও দরজা। নদী পথে পালালে সামনে দিয়ে বেরোবে ভ্যালেন্তি, কেনটা ডুবিয়ে দিয়েছে নেলসন। আর একটা জোগাড় করতে হলে শহরে যেতে হবে। যদি যাই ভ্যালেন্তি, তাহলে সামনের কিংবা পেছনের যে কোনো দরজা দিয়ে বেরিয়ে রাস্তায় উঠতে পারবে। এমনও হতে পারে হয়তো সে নিজে শহরে যাবেই না। ইন্টেন্ডেন্ট থেকে অনুরোধ করেছে শহরে গিয়ে তিনি যাতে লোক দিয়ে একটা কেন পাঠিয়ে দেন। অনুরোধ রক্ষা করতে যদি রাজি হয়ে থাকেন তিনি, তাহলে যে কোনো সময় উদানের দিক থেকে কেন আসতে পারে। তবে যেটাই ঘটুক, দেখতে হলে সামনে পেছনে দুদিক থেকে নজর রাখতে হবে ওদের। এক জায়গায় থেকে সেটা সম্ভব নয়। রবিনকে তাই নদী আর সামনের দরজার দিকে চোখ রাখতে বলে পেছনের দিকে রওনা হলো মুসা। কিছু দূর এগিয়ে রাস্তায় দাঁড়িয়ে উকি দিল। ভালো মতো দেখা যায় না দরজাটা। ওর নজর এড়িয়ে কেটে পড়তে পারবে ভ্যালেন্তি। চিন্তা ভাবনা করে শেষে ঘুরে বনের ভেতর দিয়ে গিয়ে চোখ রাখা সিদ্ধান্ত নিল সে। কিন্তু ভাবা এক আর করা হচ্ছে সম্পূর্ণ আর এক। বনে ঢোকার পর হাড়ে হাড়ে অনুভব করলো মুসা, জঙ্গল এত ঘন, কেটে কেটে পথ করে এগোনো ছাড়া উপায় নেই। ভাগ্যিস প্ল্যানারের পোশাক পরে এসেছিল। কোমরে একটা ম্যাচেচিও গোজা আছে। সেটা খুলে নিয়ে ঝোপঝাড় লতা পাতা কেটে এগোতে শুরু করলো সে। বিশাল সব দানবীয় বৃক্ষ যেন আকাশ ছোঁয়ার জন্যে মাথা বাড়িয়ে দিয়েছে। বড় বড় শেকড়গুলোকে দেখতে লাগছে প্রকাণ্ড গিরগিটির পায়ের মতো। সবখানে লিয়ানা লতা ছড়াছড়ি। গাছপালাকে জড়িয়ে ধরে মোটা মোটা লতা উপরের দিকে উঠে গেছে সূর্যের আলো পাওয়ার আশায়। আরো নানা জাতের লতা আছে, সেগুলো লিয়ানার সঙ্গে পাল্লা দিয়ে উপরে উঠেছে। মাটি যেন কাদা পানিতে মাখামাখি অদ্ভুত এক জলাভূমি। পা ফেললে কোথায় যে কতখানি দাববে বলা মুশকিল। মাঝে মাঝে হাঁটু পর্যন্ত দেবে যাচ্ছে। টেনে তুলতে গেলে আঁকড়ে ধরে রাখে আঠালো কাদা। শ্বাসরুদ্ধ করা গরম, পচা পাতার ভয়াবহ দুর্গন্ধ, সেই সঙ্গে পোকামাকড়ের অকল্পনীয় অত্যাচার। নানা প্রজাতির, নানা আকারের, নানা ধরনের পোকামাকড় ইচ্ছে মতো এসে গায়ে বসছে। কোনোটা সুরসুরি দিচ্ছে, কোনোটা রক্ত খাওয়ার জন্য কামড়াচ্ছে, কোনোটা শুধু শুধুই কামড়ে ফুলিয়ে দিচ্ছে। জ্বালা করছে চামড়া। সবচেয়ে যন্ত্রণাদায়ক হলো লাল পিঁপড়ের কামড়। রাস্তা থেকে নেমে কিছু দূর এগোনোর পরেই বুঝে গেল মুসা কি সাংঘাতিক ভুল করে বসেছে। কাদা আর লতার বাধা তো আছেই, সেই সঙ্গে মশা আর পিঁপড়ের কামড়। প্রাণ অতিষ্ঠ করে তুলল ওর। এমন এক জায়গায় চলে এসেছে ফিরেও যেতে ইচ্ছে করল না। যতখানি এগিয়েছে আর প্রায় ততখানি এগোলে গন্তব্যে পৌঁছে যাবে। ফিরে যাওয়া আর এগোনোতে সমান সমান কষ্ট, সুতরাং এগোনোই ভালো। গাছের ফাঁক দিয়ে নদী চোখে পড়ছে। আশা করল সামনে জঙ্গল বোধহয় কিছুটা পাতলা, সেই ভরসাটাই এগোলো। বুঝতে পারলো কেন এখন আর জঙ্গলে নিজে অর্কিড খুঁজতে যান না মিস্টার বুমার, কেন বুনো অর্কিডের এত দাম। ঝুপঝাপ শব্দ কানে আসতে দাঁড়িয়ে গেল মোসা। জঙ্গলে সে একা নয়। কি শব্দ করছে? মানুষ না জানোয়ার? ভালো করে দেখার জন্যে বড় একটা শেকড়ে চড়ে দাঁড়ালো। পলকের জন্য দেখলো একজন নিগ্রো নদীর কিনারের একটা ঝোপের উপাসে হারিয়ে যাচ্ছে। পাতার ফাঁক দিয়ে শুধু পিঠটা চোখে পড়লো। শেকড় থেকে নেমে এসে আবার এগোলো বাড়ির দিকে। অনেক পরিশ্রম করে প্রতিকূলতা ডিঙিয়ে এসে দেখে রাস্তা থেকে যতখানি দেখা যায় এখান থেকে ততটাও চোখে পড়ে না পেছনের দরজা। সামনে বাঁশবন, এত দুর্ভেদ্য ওর ভেতর দিয়ে যাওয়া অসম্ভব। লতা পাতা কিংবা গাছ ডালের মতো নরম নয় বাঁশ যে ম্যাচেচি দিয়ে কেটে এগোবে। তেতো হয়ে গেল মন। এত কষ্ট করে কোনোই লাভ হলো না। ফিরে যাওয়ার কথা ভাবতেও আতঙ্ক হলো। বরং এক পাশ ধরে সামনে এগিয়ে নদীর পাড়ে চলে যাওয়াটা অনেক সহজ মনে হলো তার কাছে। এগোতে শুরু করলো। বিচিত্র একটা শব্দ কানে এলো। লোকটা কি ফিরে এসেছে? না, মানুষ চলার আওয়াজ নয়, কেমন যেন তীক্ষ্ণ হিসিসানি।
বানরেরা অনেক সময় চাপা শীষ দেয় ওরকম করে। গাছের ডালে ওগুলোর অভাব নেই। পাখিও প্রচুর, কিন্তু সব রয়েছে মাথার উপরে, আর শব্দটা আসছে নিচ থেকে। অনেকটা কৌতূহলের বশেই শব্দ লক্ষ্য করে এগিয়ে চলল সে। চোখের সামনে থেকে ঘন পাতাওয়ালা একটা ডাল সরাতেই স্থির হয়ে গেল দৃষ্টি। বরফের মতো জমে গেল যেন সে। একজোড়া চোখ তাকিয়ে আছে ওর দিকে, মনে হচ্ছে কাচের তৈরি। লকলকে একটা জীব কুৎসিত মুখের ভেতর ঢুকছে আর বেরোচ্ছে। মাথার নিচে কুণ্ডলি পাকানো বিরাট শরীর, মশার উরুর সমান মোটা দড়ির একটা স্তূপ যেন পড়ে আছে। অ্যানাকোন্ডা সাপ। কাঁপুনি শুরু হয়ে গেল বুকের মধ্যে। ভয়ঙ্কর এই প্রাণীটির সঙ্গে ভালো মতো পরিচয় আছে ওর। আমাজনে জন্তু জানোয়ার ধরতে এসে মুখোমুখি হয়েছিল অ্যানাকোন্ডার। ভয়ালো সেই অভিজ্ঞতার কথা মনে হলে এখনো রোম দাঁড়িয়ে যায়। অ্যানাকোন্ডার বিষ নেই, শিকারকে পেঁচিয়ে ধরে চাপ দিয়ে দম বন্ধ করে মারে, হাড়গোড় গুড়িয়ে দেয়, তারপর আস্ত গিলে খায় অন্য অজগরের মতোই। তাকিয়ে আছে মূসা। ধীরে ধীরে ঘাড় বাঁকা করে মাথা পেছনে নিয়ে যাচ্ছে সাপটা। স্প্রিং এর মতো উল্টো দিকে পেঁচিয়ে বিস্ময়কর রকম দ্রুত খুলে দিচ্ছে কুণ্ডলি। এই ভঙ্গি চেনা আছে ওর, ছোবল মারার পূর্বাভাস। প্রথমে মাথা কামড়ে ধরবে, তারপর শরীর দিয়ে পেঁচাতে থাকবে। বিদ্যুৎ ঝলকের মতো ছুটে এলো মাথাটা। এক পাশে কাত হয়ে গিয়ে দুহাতে মুখ ঢেকে ফেললো মূসা। প্রচন্ড ঝাঁকুনি লাগলো এক বাহুতে। ফড়ফড় করে মোটা কাপড়ের শার্ট ছাড়ার শব্দ হলো। কাত হয়ে যাওয়ায় পথভ্রষ্ট হয়েছে ছোবল। সাপটার দাঁত লেগে শার্ট ছিঁড়েছে। হ্যাচকা টানে হাতটা সরিয়ে নিল সে। সাপের দাঁতে আটকে রয়ে গেল অনেকখানি কাপড়। দৌড় দেওয়ার জন্য পা তুলতে গিয়ে পারল না মূসা, নড়াতেই পারছে না। মাটিতে শেকড় গেড়ে গেছে যেন পাটার। তাকিয়ে দেখে ওটাতে সাপের লেজের ডগা পেঁচানো। একবার ছোবল মেরে ব্যর্থ হয়ে আর সে চেষ্টা করলো না ওটা। থুতনি নামিয়ে বুকে হেঁটে গিয়ে গেল নদীর দিকে। টানতে টানতে নিয়ে চলল মূসাকে। এর অর্থ ওর জানা। ব্যাঙের মতোই উভচর প্রাণী এই অ্যানাকোন্ডা। জলে ডাঙায় সমান বিচরণ। বাসা বাঁধে নদীর তীরে, তবে সেই বাসার মুখ থাকে পানির নিচে। ডুব দিয়ে গিয়ে বাসায় ঢোকে ওরা। কোনো জানোয়ারকে ডাঙায় ঠিক মতো কাবু করতে না পারলে ধরে নিয়ে যায় পানিতে, চুবিয়ে মারে, তারপর গিলে ফেলাটা অতি সহজ কাজ। মূসার বেলাতেও সেটাই করার ইচ্ছে অ্যানাকোন্ডার। ঠেকানোর চেষ্টা করলো সে। থাবা দিয়ে আঁকড়ে ধরল লতা। পটপট করে ছেড়ে দিতে লাগলো লতা। না ছিঁড়লে হাত ছিঁড়ত। মুক্ত পা দিয়ে খুঁটি গাড়তে গিয়ে বুঝলো সেটা আরো বিপজ্জনক। টান লেগে চিত হয়ে পড়ে যাবে। আরো সহজে তখন হিড়হিড় করে টেনে নিয়ে যাবে সাপটা। কাদা আর শ্যাওলার মধ্যে ওর শরীরটা হিচড়ে যেতে থাকলে যন্ত্রণার এক শেষ হবে। বাধা না দিয়ে সঙ্গে সঙ্গে যাওয়াটাই বরং ভালো। তাই করলো সে, কিন্তু কতক্ষণ? এক সময় না এক সময় নদীতে পৌঁছে যাবেই ওটা। সাপটা প্রায় পানির কাছাকাছি পৌঁছে গেছে। ঠিক এই সময় মূসার হাত ঠেকলো কোমরে গোজা ম্যাচেজির বাটে। আরে, এই তো পাওয়া গেছে। উত্তেজনায় ভুলেই গিয়েছিল এটার কথা। টান দিয়ে কোমরের বেল্ট খুলে নিল সে। ধা করে কোপ মারলো ওর পায়ের কয়েক ইঞ্চি দূরে লেজ সই করে। দুটুকরো হয়ে গেল লেজ। টিকটিকির লেজ ছিঁড়ে গেলে যেমন দাপাতে থাকে কাটার লেজটাও, তেমন করতে লাগলো। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো সাপের গা থেকে। থরথর করে কেঁপে উঠলো কাটা লেজের গোড়া। সাপটা কি করে দেখার জন্য আর দাঁড়ালো না মূসা। মুক্তি পেয়েই ঘুরে দিল দৌড়। কাদা জলা মারিয়ে প্রাণপণে ছুটে চলল। জঙ্গল থেকে বেরিয়ে তারপর থামলো। ধপ করে গড়িয়ে পড়ল পথের ওপর। কয়েক মিনিট পর হাঁপানো বন্ধ হলে দেখতে লাগলো শরীরের কতটা ক্ষতি হয়েছে। মশা আর পিঁপড়ের কামড়ের দাগ এবং দৌড়ে আসার সময় ডালের খোঁচার আঁচড় বাদে আর তেমন কোনো জখম হয়নি। শার্টের এক পাশে প্রায় অর্ধেকটাই নেই। এর জন্য দুঃখিত না হয়ে বরং খুশি হলো সে। ভাগ্যিস ছিঁড়েছিল। সাপটা ওর মাথা কামড়ে ধরলে মৃত্যু কেউ ঠেকাতে পারত না। খানিকক্ষণ জিরিয়ে নিয়ে উঠে হাঁটতে শুরু করলো মূসা। চলে এলো রবিনের কাছে। ওর অবস্থা দেখে চোখ কপালে উঠল রবিনের। এ কি, গন্ডারের সঙ্গে মারামারি করে এসছো নাকি? না, অ্যানাকোন্ডা। সর্বনাশ, বাঁচলে কি করে? দিয়েছি কোপ মেরে।
বাচ্চাধনকে লেজ হারিয়ে বাড়ি ফিরতে হয়েছে। কত বড়? 50 গজ। ঠাট্টা নয়। আরে 20 ফুটের কম হবে না। বড় বাচ্চা বেঁচে গেছো। কোথায় ধরলো? কি করতে গিয়েছিল খুলে বলল মোসা। গম্ভীর হয়ে মাথা নাড়ল রবিন। বোকামি করেছ, এখন কি করতে চাও? আর কি, রাস্তায় লুকিয়ে পেছনের দরজার উপর নজর রাখা। তুমি কাউকে দেখেছ? না, ভ্যালেন্টি একবারের জন্য দরজায় বেরোয়নি। তুমি? বনের মধ্যে একজন নিগ্রোকে দেখলাম এক পলকের জন্যে, আমাকে বোধহয় দেখেনি। কি করলো? কিছুই না, নদীর দিকে চলে গেল। আবার রবিনের কাছ থেকে সরে এলো মোসা। আর কোথাও বসে চোখ রাখা যায় কিনা ভাবতে ভাবতেই একটা গাছের দিকে নজর পড়ল। নিজের মাথায় নিজে বাড়ি মারতে ইচ্ছে করলো। ইস, এই সহজ কথাটা মনে হয়নি তখন। গিয়েছিল বনে ঢুকে মরতে, ডালে চড়ে বসলেই হতো। গাছে চড়ে পাতার আড়ালে বসলো সে। পরিষ্কার দেখা যাচ্ছে পেছনের দরজা। দুপুর নাগাদ কিশোর এলো। মোসার গাছের নিচ দিয়ে যাওয়ার সময় শীষ দিয়ে ডাকলো মোসা। নেমে এলো গাছ থেকে। কিশোরকে নিয়ে এগোলো রবিন যেখানে বসে আছে সেখানে। কি কি ঘটেছে শোনার পর কিশোর বলল, 2 জায়গায় বসে পাহারা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। পেছনের দরজা দিয়ে বেরোবে না ভ্যালেন্তি, বলেছি না তখন? বুনো পথ ধরে হেঁটে যাওয়ার কথা কল্পনাই করবে না ও। মুসাকে বলল, তুমি একটুখানি ঢুকেই তো দেখে এসেছো বনের অবস্থা। পালাতে চাইলে ও নদী দিয়েই পালাবে, তাই শুধু এদিকটাতে নজর রাখলেই চলতো। দুজনে দুদিকে রেখেছি, মুসা বলল। বলা তো আর যায় না, অন্য কোনো উপায় না দেখে যদি বন্ধ করে ঝুঁকি নিয়ে বসা ভ্যালেন্তি। তা বটে। পাল্টা যুক্তি দেয়ার আর চেষ্টা করলো না কিশোর। উমর ভাই কোথায় জানতে চাইল রবিন। হোটেলে। ইন্টেন্ডেন্টে একবার দেখা করে গেছেন, আবার আসার সম্ভাবনা আছে, তাই হোটেল থেকে বেরোচ্ছে না ওমর ভাই। যাকে, অনেক বেলা হলো, খেয়ে নাও। আমি খেয়ে এসেছি। হাতে করে আনা খাবারের প্যাকেটটা এগিয়ে দিল কিশোর। প্রচন্ড পরিশ্রম করেছে মোসা, গোগ্রাসে গেলতে শুরু করলো। রবিনেরও খিদে পেয়েছে বেশ। খেতে খেতে জিজ্ঞেস করলো, ওদিকে কি খবর? জানালো সব কিশোর। মুসা আর রবিনও তার সঙ্গে একমত হলো। ভ্যালেন্সিয়াকে উস্কে দিয়ে এদিকে খুন করিয়েছে ভ্যালেন্টি। ভালো কথা। মুসা জিজ্ঞেস করলো, বোকো কোথায়? চলে গেছে। তোমরা থাকতেই সেই যে বেরিয়ে গেল, ফিরলো কয়েক ঘন্টা বাদে। আমাদের সঙ্গে দেখা করেনি। আস্তাবল থেকে ঘোড়াটা নিয়ে চলে গেছে। কোথায় যাচ্ছে জিজ্ঞেস করেছিল ইন্ডিয়ান ছেলেটা, বলল অর্কিড ভিলায়। আশ্চর্য, রবিন বলল, তোমাদেরকে কিছু না বলেই চলে গেল? সারাটা সকালও ছিল কোথায়? দেখা হলে তবে তো জিজ্ঞেস করতাম, আমারও অবাক লেগেছে। বিকেল শেষ হয়ে এলো। দিনের গরমটা কমতে শুরু করেছে। পশ্চিম দিগন্তে সোনালি বলের মতো ডুবতে বসেছে সূর্য। কিশোররা কি করছে দেখার জন্যে গাছ থেকে নেমে নদীর দিকে এগোলো মোসা। খাওয়ার পর ফিরে এসে আবার গাছে উঠেছিল সে। ঠাই বসেছিল বাড়ির দিকে তাকিয়ে। কাউকে বেরোতে দেখেনি, কোনো নড়াচড়া চোখে পড়েনি। আগের জায়গাতেই বসে আছে কিশোর আর রবিন। কিছু ঘটলো জিজ্ঞেস করলো মোসা। কিচ্ছু না, জবাব দিল কিশোর। কাউকে দেখনি? না, মরে আছে জন্য বাড়িটা। আমার কাছেও এমনই লেগেছে, কাছে গিয়ে দেখবো নাকি? আমি দেখে এসেছি 2 বার, ভেতরে ঢোকার সাহস পাইনি। অবাক লাগছে আমার, ভ্যালেন্তির হলো নাকি? সকালে ইন্টেন্ডেন্টে বেরিয়ে যাবার পরপরই পালালো নাকি? আরেকবার গিয়ে দেখে আসবো। রাত হোক, অন্ধকারে যাব। এমনও হতে পারে রাতের অপেক্ষায় সেও বসে আছে। হ্যাঁ, হতে পারে। রাত হলে কিন্তু সমস্যা হবে, খেয়াল করেছ? অন্ধকারে এখান থেকে দরজাটা দেখা যাবে না। ঠিকই বলেছ, কাছে যেতে হবে, এগিয়ে গিয়ে বসতে হবে। আরো আধ ঘন্টা পর পুরোপুরি ডুবে গেল সূর্য। কালো চাদরের মতো ঝুপ করে হঠাৎ নেমে এলো গ্রীষ্মমণ্ডলীয় বনের রাত। জোনাকি বেরোলো, ঝিঝি ডাকতে লাগলো। ক্রোক ক্রোক করে উঠল নিশাচর ব্যাঙ। দিনের বেলাতেও মশার আক্রমণ ছিল, সেটা বেড়ে গেল 100 গুণ। চতুর্দিক থেকে ঝাঁকে ঝাঁকে এসে ঝাঁপিয়ে পড়লো গায়ের উপর। উঠল 3 গোয়েন্দা, সাবধানে এগোলো বাড়িটার দিকে।
কাছে এসে এমন জায়গায় বসলো যাতে দুটো দরজায় চোখে পড়ে। দিনের বেলা হলে এত কাছাকাছি বসা যেত না, বাড়ির ভেতরে কেউ থাকলে সহজে দেখে ফেলতো। তাকিয়ে আছে ওরা, আলো জ্বলল না, কোনো জানালায় আলো দেখা গেল না, এত অন্ধকারেও আলো জ্বলছে না। ব্যাপারটা কেমন জানি কেমন লাগছে আমার। ফিসফিস করে বলল রবিন, হয় কোনো একটা ঘাপলা হয়েছে, নয়তো আমরা আসার আগেই ভ্যালেন্টি পালিয়ে গেছে। শুধু শুধু এতক্ষণ বসে কষ্ট করলাম, অনেক সময় নষ্ট করেছি। আর না, মুসা বলল, ঘরে গিয়ে দেখা দরকার। বাধা দিল কিশোর, দাঁড়াও আর একটু, সময় তো নষ্ট হয়েছেই, তীরে এসে তরি ডোবাতে চায় না। মানে এমনও হতে পারে রাতের অপেক্ষাতেই ছিল ভ্যালেন্টি। আশেপাশে নেলসন কোথাও লুকিয়ে আছে ভেবে গুলি খাওয়ার ভয়ে দিনের বেলায় দরজাতেও উকি দেয়নি। পালানোর ইচ্ছে থাকলে এখন বেরোবে, আর নেলসনের ঢোকার ইচ্ছে থাকলে যে কোনো মুহূর্তে এখন এসে হাজির হতে পারে সে। কিশোরের যুক্তি খণ্ডন করতে পারল না মোসা, বাধ্য হয়ে বসে পড়ল আবার। আরো সময় গেল, চাঁদ উঠল, রূপালি করে দিল নদীর পানিকে। সবকিছুই চুপচাপ, শান্ত, সুন্দর। বাড়ির সাদা দেয়ালে রহস্যময় ছায়া ফেলেছে পাম গাছগুলো। না, আর পারবো না, আবার ধৈর্য হারালো মোসা। আর বসে থাকলে মশাই খেয়ে ফেলবে। তোমরা যাও আর না যাও, আমি গেলাম। না দেখে আর পারবো না, যা হবার হবে। লম্বা লম্বা পা ফেলে দরজার সামনে গিয়ে দাঁড়ালো মোসা। কান পাতল, কিন্তু কোনো শব্দ নেই। পাশে এসে দাঁড়ালো কিশোর আর রবিন। চলো ভেতরে ঢুকি, মুসা বলল। যদি ভেতরে থাকে লোকটা? ফিসফিস করে জিজ্ঞেস করলো রবিন। যা করার তাই করব, অত ভয় পেলে চলবে না। ধরে বাঁধবো ওকে, জেনেই তো গেছি ও ভ্যালেন্টি। জিজ্ঞেস করব ফর্মুলাটা কোথায় রেখেছে, না দিলে সারা ঘর তন্ন করে খুঁজবো। কিশোর কিছু বলার কিংবা বাধা দেওয়ার আগেই ঘরে ঢুকে পড়লো মোসা। ভেতরে অন্ধকার, কিছু দেখা যায় না। একটা টর্চ পেলে ভালো হতো। যেন তার মনের কথা বুঝতে পেরেই পকেট থেকে একটা পেন্সিল টর্চ বের করে জ্বাললো কিশোর। আলোয় দেখা গেল ছোট একটা করিডোর, শেষ মাথায় দরজা, হা হয়ে খুলে আছে। ওপাশে মনে হয় বসার ঘর। কানের কাছে বলল মোসা। পা টিপে টিপে দরজার কাছে এসে দাঁড়ালো সে। আস্তে করে গলা বাড়িয়ে উকি দিল ভেতরে। কাউকে দেখলো না। পা রাখলো ঘরের মধ্যে। আলো নিভিয়ে দিয়েছে কিশোর। এক পাশের জানালা খোলা, সেটা দিয়ে বসার ঘরে আলো এসে পড়েছে। সেই আলোয় পথ দেখে এগোলো মোসা। কয়েক পা এগোতে না এগোতেই কিছু যেন হোঁচট লাগলো। অস্ফুট একটা শব্দ বেরোলো মুখ থেকে। দম বন্ধ করে ফেললো সে। কি হয়েছে দেখার জন্যে নিজের অজান্তেই টর্চের বোতামে চাপ লেগে গেল কিশোরের। মেঝেতে পড়ে আছে একটা লোক, তাতে হোঁচট খেয়েছে মোসা। টর্চের আলোয় এক নজর দেখেই আটকে উঠল। খাইছে। রবিন আর কিশোরও দেখল পড়ে থাকা লোকটা ভ্যালেন্টি, গলা দুই ফাঁক, রক্ত জমাট বেঁধে আছে মেঝেতে। পুরো আধ মিনিট বিমূঢ় হয়ে থাকার পর কথা বলল রবিন। বলেছিলাম না কিছু একটা হয়েছে এ বাড়িতে। ভ্যালেন্টি খুন হয়ে যাবে কল্পনাই করিনি, মোসা বলল। না করার কি হলো, ওকে তো নেলসন মারতেই এসেছিল। ইন্টেন্ডেন্টে চলে আসাতে তখন বেঁচে গিয়েছিল। তিনি যাওয়ার পর পরেই নিশ্চয়ই ফিরে এসে খুন করে রেখে গেছে। আমার তা মনে হয় না, চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর। ও হলে গুলি করে মারতো, এ তো জবাই করেছে, সম্ভবত ম্যাচেটি দিয়ে। আর নেলসন হলে খুন করার পর ফর্মুলাটা খুঁজতো, তছনছ হয়ে থাকতো জিনিসপত্র। সেরকম কিছুই ঘটেনি, সব ঠিকঠাক আছে। তাহলে কে? মনে হয় অনুমান করতে পারছি। কে? একসঙ্গে প্রশ্ন করলো রবিন আর মুসা। বোকো। কি বলছো? বিশ্বাস করতে পারলো না রবিন। ঠিকই বলছি, সারা সকাল ধরে আগুয়ার দিয়েনতে গিলেছে। প্রতিশোধের নেশায় এমনিতেই আগুন হয়েছিল মেজাজ, সেটাকে আরো গরম করে দিয়েছে ওই মদ। আন্দাজ করে নিয়েছে কে খুন করেছে এদিককে কিংবা করিয়েছে। সোজা এসে জবাই করেছে ভ্যালেন্টিকে, তারপর ঘোড়া নিয়ে চলে গেছে অর্কিড ভিলায়। আমাদের সাথে দেখা না করে যাওয়ার তার এটাই কারণ। আস্তে মাথা ঝাঁকালো মোসা। ঠিক এই কাজই করেছে।
বনের মধ্যে তখন বুকুকেই দেখেছিলাম আমি, শুধু পিঠ দেখেছি বলে চিনতে পারিনি। যা হওয়ার হয়েছে, এখন বেশিক্ষণ এখানে থাকা ঠিক না আমাদের। ফর্মুলাটা খুঁজে বের করে নিয়ে কেটে পড়া দরকার। কোন ছবিটার কথা বলেছিল ওমর সেটা খুঁজে বের করলো কিশোর। ধাতব ফ্রেমে বাঁধানো, 3 বাই 2 ফুট। সরাতে গিয়ে দেখলো বেশ ভারী। পেছনের দেয়ালে কোনো আয়রন সেফ দেখা গেল না। ফাঁক কিনা ঠুকে দেখলো, কোনো রকম লুকোনো দরজা আছে কিনা তাও খুঁজলো, কিন্তু নিরেট দেয়াল। ছবির পেছনের দেয়ালে বড় খাম লুকোনোর মতো কোনো জায়গা নেই। এখানে তো নেই, তাহলে আর কোথায় থাকতে পারে? টর্চের আলো ফেলে দেখলো কিশোর। একটা স্প্যানিশ রাইটিং ডেস্ক চোখে পড়ল। ছবিটা যেখানে ছিল তার নিচে। ওটার ড্রয়ারগুলোতে খুললো, চোরকুঠুরি আছে কিনা দেখলো। 5 মিনিটেই বোঝা হয়ে গেল এখানেও কোথাও লুকানো নেই খামটা। একধারে একটা ক্যাবিনেট আছে, 4টে ড্রয়ার। এগিয়ে গিয়ে একটা ড্রয়ার ধরে সবাই টান দিয়েছে। এই সময় খুট করে একটা শব্দ শোনা গেল। চরকির মতো পাক খেয়ে ঘুরে গেল সে সেদিকে। টর্চের আলো ফেলল। একসঙ্গে লোকটাকে দেখতে পেল 3 গোয়েন্দা। উদ্ধত পিস্তল হাতে দরজায় দাঁড়িয়ে আছেন নেলসন। থামলে কেন? চালিয়ে যাও, বলল সে। আমার অনেক কষ্ট বাঁচিয়ে দিচ্ছ তোমরা। না চেনার ভান করলো কিশোর। কে আপনি? অবান্তর প্রশ্ন। মেঝের দিকে চোখ পড়ল নেলসনের। আরে, ও কে পড়ে আছে? ভ্যালেন্টি নাকি? পিটিয়ে বেহুশ করেছো তোমরা? এর জবাব তো আপনি ভালো দিতে পারবেন, বলে পড়ে থাকা মৃতদেহের ওপর আলো ফেলল কিশোর। একটা মুহূর্ত স্তব্ধ হয়ে রইল নেলসন। তারপর পকেট থেকে একটা গ্যাস লাইট বের করে ছুড়ে দিল সে মোসার দিকে। বাতিটা ধরাও। টেবিলে রাখা একটা লণ্ঠন ধরালো মোসা। মোসার কোমরের ম্যাচেটিটার দিকে তাকালো নেলসন। তুমি জবাই করেছো ওকে? আমি? কি বলছেন? আমি খুন করতে যাব কেন ওকে? ফিক ফিক করে হাসলো নেলসন। যে জিনিসটা তোমরা খুঁজছো সেটার জন্যে। গম্ভীর গলায় কিশোর বলল, দেখুন, মিথ্যে সন্দেহ করছেন আমাদের। আমরা ঢোকার অনেক আগেই মারা গেছে লোকটা। দেখছেন না, রক্ত জমাট বেঁধে গেছে। দেখলো নেলসন, মাথা ঝাঁকালো। যে খুশি মারুক, আমার কি। মেরেছে বরং ঝামেলা চুকেছে। আমি আমার ফর্মুলাটা পেলেই খুশি। নাও, দেরি করো না, খোঁজা শুরু করো। কিন্তু নড়ল না কিশোর। নেলসনের কাঁধের উপর দিয়ে পেছনে তাকিয়ে বলল, ঘুরে দেখুন। হাসলো নেলসন। ঘুরে দেখতে যায় আর বাড়ি মেরে আমার পিস্তলটা ফেলে দাও? এইসব পুরনো চালাকি খোকা, নতুন কিছু করো। পুরনো না, নতুনই, পেছন থেকে বলে উঠল ওমর। ঝট করে মাথা ঘোরালো নেলসন। বিদ্যুৎ খেলে গেল যেন মোসার শরীরে। এক থাবায় টেবিলে রাখা ভারী ছবিটা তুলে নিয়ে বাড়ি মারল সে নেলসনের হাতে। পিস্তল উড়ে গিয়ে হঠাৎ করে পড়ল মেঝেতে। দৌড়ে গিয়ে তুলে নিল রবিন। দুহাতে চেপে তুলে ধরল সে নেলসনের দিকে। পিস্তল হাতে ঘরে ঢুকলো ওমর। মুসাকে বলল, দড়ি খুঁজে নিয়ে এসো, বাঁধো ওকে। দুটো পিস্তলের মুখে পড়ে চুপ করে থাকলো নেলসন। দড়ি দিয়ে ওকে চেয়ারের সঙ্গে বাঁধা হলো। কিছুই করলো না, জানে বাধা দিয়ে লাভ নেই। ফর্মুলাটা আবার খুঁজতে আরম্ভ করলো কিশোর। ওকে সাহায্য করলো অন্য 3জন। জিনিসটা এই বাড়িতে আছে কি নেই নিশ্চিত নয় ওরা, কেবল অনুমান। কত বড় তাও জানে না। যেহেতু ফর্মুলা, আশা করছে বড় একটা খামে ভরার মতো কয়েক পাতা কাগজ হবে। আলো বেশি থাকলেও এক কথা ছিল, অন্ধকারে একটা বাড়ি থেকে একটা খাম খুঁজে বের করা সহজ কথা নয়। এমনও হতে পারে দেয়ালের কোনোখানে গর্ত করে তাতে ভরে ওপরটা আবার প্লাস্টার করে দিয়েছে ভ্যালেন্টি। তাহলে ও ছাড়া অন্য কারো পক্ষে বের করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। ও তো মৃত, কে বলে দেবে কোনখানে ভরেছে? প্রথমে বসার ঘরে খোঁজা শেষ করলো ওরা। তারপর ঢুকলো বেডরুমে, ওখানেও পাওয়া গেল না। বাকি ঘরগুলোতে খুঁজতে লাগলো তখন। অবশেষে হতাশ হয়ে হাল ছেড়ে দিল। বসার ঘরে ফিরে এলো 4জনে। না, কোনো লাভ হলো না। নেলসনের দিকে তাকিয়ে বলল ওমর, মনে হচ্ছে হয়তো সময় নষ্ট করেছি আমরা। তোমাকে কি করা যায় এখন বলো তো? চুপ করে রইল নেলসন। কি আর করবেন, মুসা বলল, এখানেই থাক।
ইন্টেন্ডেন্ট থেকে গিয়ে খবর দেব, জেমসকে খুনের দায়ে ওকে এসে ধরে নিয়ে যাবে। তা মন্দ বলনি, চিন্তিত ভঙ্গিতে বলল ওমর। কিন্তু আমরা এত রাতে এখানে কি করছিলাম তিনি জিজ্ঞেস করবেন না? ভ্যালেন্টিকে কে খুন করেছে সেটা নিয়েও তো একটা সন্দেহের সৃষ্টি হবে। কিশোর বলল, ফর্মুলাটার কথা তাকে জানাতেই হবে এখন। সব খুলে বলবো। আমাদের পক্ষে মিস্টার বুমার আছেন, তেমন কোনো অসুবিধাই পড়বো না আমরা। মাথা তোলালো ওমর। হ্যাঁ, এটাই একমাত্র পথ। চলো যাই। নেলসনের দিকে তাকিয়ে বলল, চুপচাপ বসে থাকো। বেশি নড়াচড়া করে জাগুয়ার কিংবা অ্যানাকোন্ডার দৃষ্টি আকর্ষণ করো না। এসেই কোত করে গিলে ফেললে আমাদের কোনো দোষ নেই। এবারও জবাব দিল না নেলসন, আর একদিকে তাকিয়ে রইল। ঘরের বাইরে বেরিয়ে অবশ্য দরজা বন্ধ করে শেকলটা তুলে দিল অমর, যাতে ভ্যালেন্টির রক্তের গন্ধ পেয়ে কোনো বুনো যেন আর ঘরে ঢুকতে না পারে। হোটেল যখন পৌঁছলো ওরা, রাত আর বেশি বাকি নেই। সোজা যার যার ঘরে ঢুকে বিছানায় গড়িয়ে পড়ল। যতটা ঘুমানো যায় ততটাই লাভ। শহরে ঢুকে ইন্টেন্ডেন্ট থেকে খবর দিতে যায়নি ওরা। আসার পথেই ঠিক করেছে কিশোর, পুলিশকে খবর দেওয়ার আগে ভোরবেলা আবার যাবে কাঁচা কারাদোনায়। দিনের আলোয় শেষবারের মতো আরো একবার ভালো করে খুঁজে দেখবে ফর্মুলাটা। না পেলে ওদের মিশন অসম্পূর্ণ থেকে যাবে। সবার আগে কিশোরের ঘুম ভাঙল, ডেকে তুলল সবাইকে। আবার রওনা হলো কাঁচা কারাদোনায়। ভোর হয়নি পুরোপুরি, সবে হচ্ছে। আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাগুলো তখনও জেগে আছে, তবে অনেক মলিন হয়ে গেছে আলো। ওদের রাত করে হোটেলে ফেরা, আবার ভোর না হতেই বেরিয়ে যাওয়া, এই যে আসা যাওয়া, সবই লক্ষ্য করেছে ভ্যালদেজ। অবাক হয়েছে নিশ্চয়ই, কিন্তু কিছু জিজ্ঞেস করেনি, কোনো মন্তব্যও করেনি। লোকটা অতিমাত্রায় ভদ্র। ক্যাসা কারাদোনায় পৌঁছতে পৌঁছতে ভোর হয়ে গেল। ধূসর আলো ফুটেছে বনের ভেতর। বাষ্পের মতো হালকা কুয়াশা উঠছে মাটি থেকে। নীরব হয়ে আছে বাড়িটা, মৃত্যুপুরীর মতো খা খা করছে। দরজা যেমন লাগিয়ে দিয়ে গিয়েছিল ওরা, তেমনি আছে। দরজা খুলে বসার ঘরে ঢুকেই স্থির হয়ে গেল ওমর। নেলসনকে যে চেয়ারে বসিয়ে রেখে গিয়েছিল সেটা খালি। দড়িটা খুলে পড়ে আছে পায়ের কাছে। বিড়বিড় করে বলল, বেটা পালিয়েছে। ওমরের পেছনে ঢুকলো 3 গোয়েন্দা। টেবিলের দিকে চোখ পড়তেই অস্ফুট শব্দ করে উঠল কিশোর। লাফ দিয়ে এগিয়ে এলো, তুলে নিল ছবির ভাঙা বাঁকাচোরা ফ্রেমটা। মুসা বাড়ি মারার পর দেখে গিয়েছিল, ভাঙেনি। ওমরের দিকে ফিরে বলল, কি ঘটেছে বুঝতে পারছেন? ওই ছবির নিচে মলাটের পরতে লুকানো ছিল খামটা, তিক্ত কণ্ঠে বলল ওমর। নিয়ে পালিয়েছে নেলসন। কিন্তু দড়ি খুলল কি করে? মুসা বলল, খুব শক্ত করে বেঁধেছিলাম, খুলতে পারার তো কথা নয়। নিশ্চয়ই তার কোনো সহকারী আছে, বাইরে বসেছিল কোথাও, সম্ভবত ক্যানুতে। নেলসন ফিরতে দেরি করায় দেখতে এসেছিল কি হয়েছে, বাঁধন খুলে দিয়েছে। খামটা নিয়ে পালিয়ে গেছে দুজনে। চুল ছিঁড়তে ইচ্ছা করছে কিশোরের। ইস, আমি একটা গাধা, একবারও মনে হলো না ছবিটার ভেতরে দেখার জন্যে। সারাদিন বসে বসে করেছ অপেক্ষা, সান্ত্বনা দিয়ে বলল ওমর। ঘরে ঢুকে দেখেছ জবাই করা লাশ, তার উপর নেলসনের যন্ত্রণা, এবং তার উপর অন্ধকার। মাথার কত ঠিক থাকে? নেলসন বেটা তো কোনো পরিশ্রমই করেনি, চুপচাপ বসে বসে শুধু ভেবেছে। ওরকম ভাবার সময় পেলে তুমিও বুঝে ফেলতে কোথায় আছে খামটা। কিন্তু এখন উদ্ধার করতে হবে ওটা, যেভাবেই হোক। কিভাবে? নৌকা করে নদীপথে গেছে সে, কোনো সন্দেহ নেই, কিশোর বলল। নদীতে যা স্রোত এখন, উজানের দিকে যেতে পারবে না, গেলে একমাত্র ভাটির দিকে। সময়ও খুব বেশি পায়নি, বেশি দূর এখনো যেতে পারেনিও। আমার ধারণা পুয়ের তো ভেকর দিকে গেছে সে। সেখানে থেকে স্টিমার ধরে চলে যাবে ম্যানাওতে। প্লেন নিয়ে তাড়া করলে সহজে ধরে ফেলতে পারবো ওকে। কিন্তু প্লেন তো রয়েছে অর্কিড ভিলায়, মুসা বলল। সেখানেই যাব, জলদি চলো। হোটেল থেকে ঘোড়াগুলো নিয়ে এখনই রওনা হতে হবে। ঘর থেকে ছুটে বেরোলো 4 জনে, প্রায় দৌড়ে চলল শহরের দিকে। ভাগ্য ভালো, এত ভোরে শহরের পথ একেবারে নির্জন। অনেক রাতে ঘুমিয়ে ভ্যালডেজেরও ঘুম ভাঙেনি।
সুতরাং আস্তাবল থেকে ঘোড়াগুলো বের করে নেওয়ার সময় কেউ দেখলো না ওদের, কাউকে কৈফিয়ত দিতে হলো না। বনের ভেতর দিয়ে অর্কিড ভিলায় ফেরাটা আসার দিনের চেয়ে সহজ হলো, কারণ বৃষ্টি নেই, রাস্তায় কাদা নেই, মাটি অনেক শক্ত। বন পেরোতে কতক্ষণ লাগলো হিসেব রাখলো না কেউ, তবে কিশোরের অনুমান ঘন্টা দুয়েক। অর্কিড ভিলায় পৌঁছে রেখে আঙিনে দাঁড়িয়ে আছেন বুমার, সঙ্গে বোকো। শ্রমিকেরা কাজ করছে। এত সকালে ওদের দেখে অবাক হলেন তিনি, কিন্তু কথা বলল না অমর। লাফ দিয়ে ঘোড়া থেকে নেমেই দৌড় দিল বিমানের দিকে। 3 গোয়েন্দাও ছুটল তার পেছনে। পায়ারে বাধা আছে বিমানটা, ককপিটে চড়ল অমর। 3 গোয়েন্দাও যত সম্ভব দ্রুত যার যার সিটে বসে সিট বেল্ট বেঁধে নিল। ট্যাক্সিং করে খল নদীতে বের করে আনা হলো বিমান। কয়েক মিনিটের মধ্যেই আকাশে উঠল। এতক্ষণে কথা বলার সুযোগ পেল মোসা। মিস্টার বুমার ভাববেন আমরা বদ্ধোন্মাদ হয়ে গেছি। ভাবলে খুব একটা ভুল হবে না, বলল রবিন। কিশোর কোনো মন্তব্য করল না, জানালা দিয়ে তাকিয়ে আছে নিচের দিকে। ভাটির দিকে উড়ে চলল ওমর। হিসেব মতো নেলসন এখন ওদিকেই আছে। অর্কিড ভিলা পার হয়ে গেছে অনেক আগেই। নদীতে যা স্রোত, তাতে নৌকার গতি অনেক। কয়েক মিনিট পর বলল, নিচের দিকে চোখ রাখো, কোনো ক্যানোতে 2জন লোক দেখলেই বলবে আমাকে। নদী এখানে বেশ চওড়া, প্রায় 1/2 মাইল। নানা রকমের নৌকা দেখা যাচ্ছে। মাল বোঝাই বড় নৌকা থেকে শুরু করে বালসা কাঠের ভেলা, ছোট ক্যানো সবই আছে। স্রোত পেয়ে ভাটিতে চলেছে সবাই। যার যা কাজ এই সুযোগে সেরে নেবে। তবে ভেলাই বেশি, স্রোত কিংবা ঢেউ ওগুলোর তেমন ক্ষতি করতে পারে না। ছোট ক্যানো খুব কম। ঢেউয়ের ধাক্কায় উল্টে যাওয়ার ভয় আছে বলে মাছ নদীতে যাচ্ছে না ওগুলো, কিনার ধরে চলেছে। ওমরও তাই নদীর কিনার ঘেঁষেই উঠছে। কিছু দূর এসে নদীর একটা বাঁক ঘুরতেই পুয়ের্তো ভেকো নজরে এলো, কিন্তু নেলসনের নৌকাটা নেই। কিশোর বলল, ওই পার ধরে যাচ্ছে না তো? বিমানের নাক ঘুরিয়ে দিল অমর। নদী পেরিয়ে চলে এলো অন্য পারে। ঠিকই অনুমান করেছে কিশোর। একটা ক্যানোতে 2জন লোককে দেখা গেল। একজনের পরনে দেশি পোশাক, আর একজনের বিদেশি। কাছে এসে বিমান আরেকটু নামালো ওমর। ওরাই, চিৎকার করে বলল মুসা, ওই যে নেলসন। সঙ্গের যে লোকটা কেন বাইছে তাকেও চিনতে পারলো কিশোর, সেই দাঁত পড়া। দড়ি খুলে দিয়ে নেলসনকে সেই বের করে নিয়ে এসছে মনে হয়। হয় ফর্মুলাটা উদ্ধার করব, নয়তো রিও হুরারা নদীর তলদেশ দেখাবো আমি ওই বেটাদের, গম্ভীর গলায় ঘোষণা করলো ওমর। ক্যানোর কয়েক ফুট উপর দিয়ে বিকট গর্জন তুলে উড়ে গেল সে। নৌকার আরোহীদের ভয় দেখাতে চেয়েছিল, সক্ষম হলো। বাড়ি খাওয়ার ভয়ে মাথা নুইয়ে ফেললো দুজনে। কিছুটা উড়ে গিয়ে নাক ঘোরালো ওমর। নদীতে নামালো বিমান। ট্যাক্সিং করে ছুটে এলো। নৌকায় ধাক্কা লাগে লাগে। এই সময় সা করে আবার নাক ঘুরিয়ে দিল বিমানের। অল্পের জন্য নৌকায় ধাক্কা লাগলো না, পাশ কাটিয়ে এলো। জানলা দিয়ে মুখ বাড়িয়ে চিৎকার করে বলল, ভালো চাও তো ফর্মুলাটা দাও, নইলে কিন্তু ডুবিয়ে দেবো। জবাবে নেলসনও আর একটা দাঁড় তুলে দিয়ে পানিতে ফেললো। প্রাণপণে বাইতে শুরু করলো দুজনে। বেশ, দাঁতে দাঁত চাপলো ওমর। সাবধান করেছি, শোনোনি, এবার বোঝাবো মজা। 50 গজ মতো এগিয়ে ঘুরলো সে। ক্যানোর দিকে ছুটলো আবার। এবার সত্যি সত্যি ধাক্কা মেরে উল্টে দেওয়ার ইচ্ছে। নৌকার কয়েক গজের মধ্যে পৌঁছে যেতেই কাকতালীয় ঘটনা ঘটল। স্রোতের টানে হঠাৎ সামনে এসে পড়লো একটা ভাসমান মরা গাছ। চিৎকার করে উঠল মুসা, খাইছে ওমর ভাই, দেখে চালান। ওমরও দেখেছে গাছটা। বিমানের তলা বাঁচানোর জন্যে ছাই করে জানে কাটলো। তাতে এক পাশে অতিরিক্ত কাত হয়ে গেল বিমান। ওই পাশের জানা লেগে আরেকটু হলেই মাথা আলাদা হয়ে যেত 2 ক্যানো আরোহীর। মাথা বাঁচানোর জন্যে নৌকার তলা জাইব দিয়ে পড়লো ওরা। নিয়ন্ত্রণ না থাকায় ঝটকা দিয়ে ঘুরে গেল নৌকা। পাশ থেকে আঘাত আনলো স্রোত। এত নড়াচড়া, তার উপর ঢেউ আর স্রোতের ধাক্কা সামলাতে পারলো না ছোট্ট কেন, গেল কাত হয়ে উল্টে। পানিতে পড়ে হাত পা ছুঁড়ে চিৎকার শুরু করলো 2 আরোহী। দুজনেই সাঁতার জানে, কিন্তু পানিতে ডুবে মরার ভয় নয়।
চিৎকার করছে অন্য কারণে। আমাজন নদীর ভয়াবহ অধিবাসীদের কথা জানা আছে ওদের। মারাত্মক পিরানা, অ্যালিগেটর আর বৈদ্যুতিক বান তেমব্রানোরেস। জানালা দিয়ে আবার মুখ বাড়িয়ে চিৎকার করে বলল ওমর, খামটা দাও, আমি তোমাদের তুলে নেব। এবার আর প্রতিবাদ করলো না নেলসন। তাড়াতাড়ি পকেট থেকে খামটা বের করে মাথার উপর তুলে ধরল। মুসাকে বলল ওমর, আমি কাছে নিয়ে যাচ্ছি, খামটা নিয়ে নাও আগে, তারপর তুলব। দরজা দিয়ে শরীর বের করে হাত বাড়িয়ে ঝুঁকে বসল মুসা। নেলসনের কাছাকাছি আসতে হাত বাড়িয়ে নিয়ে নিল খামটা। রবিন, পিস্তলটা কোথায়? জিজ্ঞেস করলো ওমর। পকেট থেকে নেলসনের পিস্তলটা বের করলো রবিন। আগের রাতে সেটা কেড়ে নিয়েছিল। ওদের দিকে তাক করে রাখবে, বলল ওমর। যদি চালাকির চেষ্টা করে? গুলি করো না, শুধু ভয় দেখাবে। বেশি বাড়াবাড়ি করলে ধাক্কা মেরে আবার ফেলে দেবো পানিতে। কিন্তু কোন রকম চালাকি করলো না নেলসন। ওর সহকারী ওই দাঁত পড়া লোকটা তো নয়। পিস্তল দেখে কুকড়ে গেছে। ভেজা কাপড়ে জবুথুবু হয়ে বসে রইল। ট্যাক্সিং করে নদী পার হয়ে গিয়ে অন্য পারে পুয়ের্তো ভিকোর কাছে কাদা পানিতে দুজনকে নামিয়ে দিল ওমর। কটমাট করে তাকিয়ে রইল নেলসন। অসহায় ক্ষোভ দেখানো, কিছুই করার নেই আর তার। আবার আকাশে উড়ল ওমর। অর্কিড ভিলার কাছে ল্যান্ড করে পায়রের দিকে এগোতেই দৌড়ে এলেন বুমার। বিমান থেকে নেমে ক্লান্ত স্বরে ওমর বলল, আপনাকে টেনশনে রাখার জন্য দুঃখিত। ঘরে চলুন, সব বলছি। ঘরে এসেও তখনই সব শোনার জন্যে চাপাচাপি করলেন না বুমার। ওদের অবস্থা বুঝতে পেরে আগে গোসলের ব্যবস্থা করলেন, তারপর নাস্তা। বসার ঘরে কফি খেতে খেতে সব কথাই বলল তাকে ওমর। ভ্যালেন্টিকে খুনের ব্যাপারে ওরা যে বুকোকে সন্দেহ করেছে, এই কথাটা কেবল বাদ দিল। ওই ভ্যালেন্টি লোকটা ছিল বিষাক্ত অর্কিডের মতো, আপন মনে বিড়বিড় করলেন বোমার। অপূর্ব সুন্দর হয় কিছু কিছু অর্কিড, দারুণ সুগন্ধ, কিন্তু বিষে ভরা। ভ্যালেন্টিরও চেহারা সুন্দর, বুদ্ধিও ছিল, কিন্তু মনটা কুটিলতা আর শয়তানিতে ভরা। যাকে অমরের দিকে মুখ তুললেন তিনি। এবার তাহলে কি করবেন? যত তাড়াতাড়ি পারি বাড়ি ফিরে যাব, তবে তার আগে আরেকবার ক্রুজওয়ারতে যেতে হবে, হোটেলের বিল চুকাতে আর আমাদের মালপত্রগুলো আনতে। ইন্টেন্ডেন্টকেও আর অন্ধকারে রাখতে চাই না আমরা। আপনাদের আর যাওয়ার দরকার নেই, হাত নেড়ে বললেন বুমার। চুপচাপ ঘুমান গে, সব ব্যবস্থা আমি করছি। বুকোকে এখনই পাঠাচ্ছি আমি। অনেক ধন্যবাদ আপনাকে মিস্টার বুমার, অনেক সাহায্য করলেন। বোকোকে ডেকে পাঠালেন বুমার। ধীর পায়ে এসে দাঁড়ালো বোকো। যতক্ষণ থাকলো ও ঘরে মাথা নিচু করে রইল। ওমর কিংবা তিন গোয়েন্দার কারো দিকে তাকালো না। ওরাও কিছু বলল না, এমন কোনো ইঙ্গিত করলো না যাতে বোকো বুঝে যায় ভ্যালেন্টিকে খুনের ব্যাপারে ওকেই সন্দেহ করছে ওরা। খুনের রহস্য ভেদ করার দায়িত্ব এখন ইন্টেন্ডেন্টের। ওদের কাজ শেষ, ওদের কাজ শেষ, এবং আমাদের এই বিষাক্ত অর্কিড গল্পটাও শেষ। তো আমি লাইলাকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা স্টোরি সাজেস্ট করার জন্য। আর নুরনাহার মুক্তাও এই সেম স্টোরিটা সাজেস্ট করেছিল। তো দুজনকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের দুজনেরটাই পড়ে ফেললাম একসাথে। কেমন হয়েছে দুজনে জানিও।